ছাত্র জনতাকে আমি একদিকে যেমন সালাম জানাই, অপরদিকে তাদেরকে আমি সতর্ক করতে চাই। তোমরা সতর্ক থেকো, তোমরা হুঁশিয়ার থেকো, তোমরা তোমাদের সূচিত ঐক্যকে দৃঢ় এবং মজবুত রেখো। কোন ভিনদেশী অপশক্তি, দেশ বিরোধী কোন চক্র যেন তোমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে। বলবো ছাত্র জনতা, আলেম সমাজের পরামর্শ নিও, আলেম সমাজের কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ দিও। আলেম সমাজকে বলবো, আপনারা এই বিপ্লবকে সমর্থন দিতে থাকুন, এই ছাত্র জনতাকে আপনারা পরামর্শ দিতে থাকুন, তাদেরকে দিক নির্দেশনা দিতে থাকুন। ইসলামী নেতৃত্ব যদি এই ছাত্র সমাজের পাশে থাকে, ইনশাআল্লাহ আমরা ছাত্র জনতার নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ উপহার পাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনার কথা বলতে গেলে হৃদয় কেঁপে উঠে, রাগে ক্ষোভে সকল রক্তগুলো আমাদের মাথায় জমাট বেঁধে যায়। শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছে। শেখ হাসিনার 50 বছরের রাজনীতির মৌলিক দুটি দর্শন ছিল। শেখ হাসিনার রাজনীতির প্রথম দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা রাজনীতি করেছে, প্রতিশোধের রাজনীতি করেছে। 1975 সালের 15ই আগস্টের অভ্যুত্থান যখন ঘটে, শেখ হাসিনার বাবা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তিনি সেই অভ্যুত্থানে নিহত হন। সেই অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সাহেবের গোটা পরিবার হত্যাকাণ্ডের শিকার হয়। সেই হত্যাকাণ্ডে নিহত নিরপরাধ নারী শিশুদের জন্য আমাদের সমবেদনা রয়েছে। কিন্তু কথা হলো, সমবেদনা শুধু 15ই আগস্টের নিহতদের জন্যই। 15ই আগস্টের আগে বাকশালীদের হাতে শেখ মুজিবুর রহমান সাহেব 71-এর মুক্তিযুদ্ধের সেই চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 71-এর মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে ভঙ্গ করে বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একদলীয় বাকশাল কায়েম করে এদেশের প্রতিটি মানুষের অধিকারকে তিনি কেড়ে নিয়েছিলেন। প্রতিবাদ করেছিল এদেশের মানুষ। যারা প্রতিবাদ করলো, সেই প্রতিবাদী জনতার ভাগ্যে কি জুটেছিল ইতিহাস খুলেন। জাসদের নেতারা, ইনু তোমার আজকের এই পরিণাম কেন হয় বুঝো না? কেন জনতা তোমাকে লাথি মারে? একটু কারাগারের অন্তরালে বসে নতুন করে ভাববার আমি আহ্বান জানাই। মতিয়া চৌধুরী শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবার চিন্তা করেছিলে, ঘোষণা দিয়েছিলে। কেন দিয়েছিলে সেদিন? তোমাদের 30,000 যুবককে তুলে নিয়ে শেখ মুজিবের গুন্ডা বাহিনী খুন করেছিল। শেখ হাসিনা, তুমি শুধু 15ই আগস্টের নিহতদের জন্য কান্না করো। কানতে কানতে 50 বছর এদেশের মানুষকে ধোঁকা কম দাও নাই। 15ই আগস্টের নিহতরা যেরকম তাদের রক্তের দাম আছে, তাদের হাতে, তোমার বাবার হাতে, তোমার বাবার বাকশালীদের হাতে আমার বাংলার 30,000 মায়ের কোল খালি হলো। সেই মায়েদের চোখের অশ্রুর কোনো মূল্য নাই। আমার সেই সকল তরতাজা 30,000 যুবকের জীবনের কোনো দাম নাই। তোমার কাছে যদি 30,000 যুবকের প্রাণের কোনো দাম না থাকে, এদেশের মানুষের কাছে 15ই আগস্টের নিহতদের কোনো মূল্য থাকবে না। আগস্টের ঘটনার পরে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বক্তব্য দিল শেখ হাসিনা। বলল যে জাতি তার বাবাকে হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। এটা ওপেন ঘোষণা। আজও মিডিয়া জগতে শেখ হাসিনার সেই ঘোষণা এখনো পর্যন্ত খুঁজে পাবেন। 1975 সাল থেকে 2024 সাল 15ই আগস্ট থেকে 5ই আগস্ট
শেখ হাসিনার 50 বছরের রাজনীতি প্রতিশোধের রাজনীতি। বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। এদেশের মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। দেশটা যেন একটা তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন। আমার কাছে আশ্চর্য লাগে, একটা বিধবা নারী, ছেলে মেয়ে দুটোটা বিদেশে সেটেল, একটা বোন আছে, সেই বোনের ফ্যামিলিও বিদেশে সেটেল। কত টাকা লাগে? লক্ষ কোটি টাকা আমার গরিব দেশ থেকে পাচার করলা। আমার দেশের শ্রমিকরা মেহনত করে, কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, রেমিটেন্স যোদ্ধারা কষ্টার্জিত পয়সা দেশে পাঠায় আর আশা করে বাংলাদেশটা উন্নত হবে। তোমরা মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে, বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিলে। কেন এত টাকা চুরি করলে? পরে আমি নিজেই খুঁজে পেয়েছি এর উত্তর। আসলে তাদের এত টাকার প্রয়োজন ছিল না, কিন্তু এই টাকাগুলো তারা চুরি করেছে শুধু এজন্য যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চক্রান্ত করেছে সে। বাংলাদেশের মানুষ কোন এক সময় তোমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিল। তুমি গেলা আরেক দেশে, সেই দেশে যাওয়ার পর যেই লোক হজ করে পট্টি বেঁধে মাথা হাতে তসবি নিয়ে ক্ষমতায় গেলে, আরেকটা দেশে যাওয়ার পর তোমার কপালে তিলক পরায় দেয়, হাসি মুখে তুমি মেনে নাও। তোমাকে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রী, তুমি হাসিতে গদগদ হও। বাংলাদেশের মানুষ তো সেদিনই তোমাকে বলেছিল, আমরা আমাদের ক্ষমতার মসনদে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই, তিলকওয়ালী মুখ্যমন্ত্রী দেখতে চাই না। তুমি সেদিন বাংলাদেশের মান মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছিলে। শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশটাকে ধ্বংস করার রাজনীতি। এই ধ্বংস করে সে 75-এর প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে। আর তার রাজনীতির দ্বিতীয় দর্শনটা ছিল ডিভাইড অ্যান্ড রুল। সেই ব্রিটিশ বেনিয়াদের তাদের যে পলিসি, তাদের যে কূটনীতি, সেই নীতির আলোকে বাংলাদেশটাকে ডিভাইড অ্যান্ড রুল, মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করে বাংলাদেশটাকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে। অথচ শেখ হাসিনার পরিবারের একজন সন্তান মুক্তিযুদ্ধে সশরীরে অংশগ্রহণ করে নাই। আর মুক্তিযুদ্ধের পরে তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের প্রধান ডিলার। ভালো কথা, এরপরে বাংলাদেশকে বিগত 55 বছর ধরে মুক্তিযুদ্ধের ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছে। উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করা নয়, উদ্দেশ্য ছিল দেশটাকে বিভক্ত করা। দেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, এদেশ অন্য কোন দেশের করতলগত হবে না। এই জন্য দেশকে বিভক্ত করে রাখতে চেয়েছে। এই দুই পলিসি, একটা হলো প্রতিশোধের রাজনীতি, আর একটা হলো বিভক্ত করার রাজনীতি। 50 বছর এই খেলাই বাংলাদেশে শেখ হাসিনা খেলেছে। বিভক্ত করার আরেকটা নির্মম কৌশল ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের, সেটা হলো সংখ্যালঘু ইস্যু। সংখ্যালঘুদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে শেখ হাসিনার তার সন্ত্রাসীরা রাতের অন্ধকারে কালনাগিলি হয়ে ছোবল মারত, দিনের আলোতে ওঝা হয়ে ঝাড়তে আসতো। এই ছিল তার পলিসি। 2024-এর 5 আগস্টের পর একটা দেশের কিছু চিহ্নিত মিডিয়া সরগোল শুরু করে দিল, বাংলাদেশে এখন সংখ্যালঘু নির্যাতন হবে। এদেশের মুসলমানেরা, এদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ এদেশের মাদ্রাসার ছাত্ররা তারা অগ্রগণ্য ভূমিকা পালন করে প্রতিটি সংখ্যালঘুদের মন্দির, প্যাগোডা, গির্জার সামনে পাহারা বসিয়ে শেখ হাসিনার সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। বিগত এই 1.5 মাসে বাংলাদেশের কোথাও নট এ সিঙ্গেল পারসন
একজন সংখ্যালঘুর উপর কোন নির্যাতনের নজির নাই। কারণ যারা নাটক করত সেই নাটকের নায়ক নায়িকারা এখন আর দেশে নাই। এই জন্য এখন আর সংখ্যালঘু নির্যাতনের নাটক হয় না। যতদিন পর্যন্ত এই নাটকের নায়ক নায়িকাদেরকে, এই নাটকের কলাকুশলীদেরকে বাংলাদেশ থেকে বাইরে রাখা যাবে, ততদিন আমার বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবে। যতদিন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করে রাখা যাবে, ততদিন বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবে। সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা, তোমরা আমাদের ভাই। বৌদ্ধরা তোমরা আমাদের ভাই। খ্রিস্টানরা তোমরা আমাদের ভাই। তোমাদের প্রতিটি অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। তোমাদের উপাসনালয়গুলোকে নিরাপদ রাখা আমাদের জিম্মাদারি। কেউ তোমাদেরকে কিছু বলবে না, কেউ তোমাদের উপর হাত তুলবার সাহস পাবে না। কেউ যদি তোমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইভাবে শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে 2024 সালের জুলাই মাস বাংলাদেশে এক অভূতপূর্ব গণজাগরণ হলো। 5ই আগস্ট গণবিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো। এই অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অভূতপূর্ব ঐক্য। শেখ হাসিনার প্রতিশোধ এবং বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে আমার দেশের তরুণ ছাত্র জনতা তারা অভূতপূর্ব একটা ঐক্য গড়ে তুলেছিল। দেশের জন্য, দেশের মানুষের জন্য ডানপন্থী, বামপন্থী, ইসলামী সংগঠন, ইসলাম ছাড়া সাধারণ সংগঠন সকলে এক কাতারে দাঁড়িয়ে গেল। স্কুল থেকে আমার ছোট ছোট কিশোর কিশোরী ছেলেমেয়েরা বেরিয়ে আসলো। কলেজ থেকে আমার ভাই বোনেরা বের হয়ে আসলো। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানরা বের হয়ে আসলো। আর আমাদের মাদ্রাসাগুলো থেকে হাজার হাজার ছাত্ররা ফেরেশতার মতো বাংলাদেশের রাজপথে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা মাঠে নেমে গেল। এইভাবে একটা ঐক্য সূচিত হলো। এই ঐক্যই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয়ের হাতিয়ার। কাজে আজ আমি বলতে চাই, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। কোন স্বৈরতন্ত্রের স্থান বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। এজন্য আমি বিগত এই বিপ্লবে যারা যেভাবে অংশগ্রহণ করেছেন সকল বিরোধী রাজনৈতিক মত এবং পথের লোকদেরকে আমি আহ্বান জানাই। বিএনপির রাজনৈতিক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, এনডিপি, গণতন্ত্র মঞ্চ সহ এভাবে গণ অধিকার পরিষদ যারা যারা সংগ্রাম করেছ, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আগস্ট বিপ্লবকে রক্ষা করার জন্য আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে। মনে রেখো, সীমান্তের অপর প্রান্তে বসে শেখ হাসিনা কিন্তু নীরব নাই। শেখ হাসিনা কিন্তু ঘুমায় না। শেখ হাসিনা আবার চেষ্টা করতেছে, আবার ষড়যন্ত্রের দানা বাঁধতেছে। সাপের কিন্তু লেজে পাড়া দিয়েছ, ওর মাথা কিন্তু এখনো ভাঙ্গা হয় নাই। আমরা ভারত সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুত্ব সুলভ, প্রতিবেশী সুলভ আচরণ করবেন, আমাদের কাছ থেকে প্রতিবেশী সুলভ আচরণ পাবেন। বিগত জাতীয় নির্বাচনগুলোতে নির্লজ্জভাবে বাংলাদেশের মানুষের অধিকারকে যেভাবে আপনারা দুপায়ে দলেছেন, শুধু আপনাদের সেবা দাসীকে, হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য এদেশের 18 কোটি মানুষের ভোটাধিকারকে আপনি নরেন্দ্র মোদী আপনার পায়ের নিচে পিষ্ট করেছেন। ভারতের জনগণকে আমরা বলতে চাই, ভারতের জনগণ
আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। দুই দেশের জনগণের মধ্যে আমাদের বন্ধুত্বের দুয়ার অবারিত থাকবে। নরেন্দ্র মোদীর মতো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠাকামী এই ধরনের সাম্প্রদায়িক শক্তি যেন ভারতের ক্ষমতায় থাকতে না পারে, তার মতো ষড়যন্ত্রকারীরা যেন আমার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে। কাজেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, এই আশ্রয়টুকু শেখ হাসিনা আপনাদের কাছে প্রাপ্য। 15 বছর আপনাদেরকে যে সার্ভিস দিয়েছে, দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, এমনকি তার দল আওয়ামী লীগের নেতা কর্মীদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে তিনি একমাত্র পার্শ্ববর্তী দেশের এজেন্ডাই বাস্তবায়ন করে গিয়েছেন। বলবেন আওয়ামী লীগের স্বার্থের বিরুদ্ধে কিভাবে? আওয়ামী লীগের নেতা কর্মীরা আগেই টের পেয়েছিল যে এই করুণ পরিণতির শিকার তাদের হওয়া লাগতে পারে। শেখ হাসিনাকে তারা সতর্ক করেছিল। শেখ হাসিনা কারো কোনো পরামর্শ মানে নাই, কারো পরামর্শ মানে নাই। এরপরে যখন এদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠল, নিজের বোনটাকে বগল দাবা করে 16টা লাগেজ হেলিকপ্টারে উঠায় এই পর্যন্ত যা কিছু জমা করেছিল আর যা পাচার করেছিল সব নিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। একটা বারের জন্য 70 বছরের প্রাচীনতম সংগঠন আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীর কথা একবারও ভাবে নাই। আমার দুঃখ লাগে, মাঝে মাঝে আফসোসও লাগে যে আওয়ামী লীগের লোকজন এখন এদেশের মানুষকে মুখ দেখাবে কি করে? কেমনে মুখ দেখাবেন? আমি যদি এভাবে পালিয়ে যেতাম, আমার নেতা কর্মীরা তো এদেশের মানুষকে মুখ দেখাতে পারতো না। আমার নেতা কর্মীরা তো আর কোনোদিন খেলাফত মজলিসের নাম নিয়ে জনগণের কাছে যেতে পারতো না। আপনারা কোন মুখে বাংলাদেশের মানুষের কাছে এসে আবার আওয়ামী লীগের নাম নেবেন? এই জন্য আপনাদের প্রতি আমার খুবই সমবেদনা হয়। একটা পরামর্শ দেই, ভালো করে বুঝে রাখেন। 1971 সালের আগে, 1971 সালের আগে আওয়ামী লীগের দাদা, কি বললাম? আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ। আবার শুনেন, আওয়ামী লীগের বাবা হলো আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের বাবা হলো মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ কি হলো? আওয়ামী লীগের দাদা হলো। এই আওয়ামী লীগের দাদা মুসলিম লীগ 71 পূর্ববর্তী বাংলাদেশে অনেক রাজত্ব করেছে, অনেক শোষণ করেছে, অনেক নির্যাতন করেছে, অনেক জুলুম করেছে, অনেক মায়ের বুক খালি করেছে। আমার বাংলার প্রতিটি জনপদে বৈষম্যের রাজ কায়েম করে খুন গুম হত্যার বাংলাদেশ গড়ে তুলেছিল। এরপর যখন তারা সকল সীমা লঙ্ঘন করলো, 71-এর মুক্তিযুদ্ধের পর মুসলিম লীগ আছে, কিন্তু তাদের হারিকেন দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আপনারা ঠিক সেই আচরণটাই করেছেন। 71-এর পূর্ববর্তী আপনার দাদা মুসলিম লীগ যা করেছিল দেশের জনগণের সঙ্গে, 1971-এর পরে 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতদিন ক্ষমতায় থাকার সুযোগ পেয়েছেন বৈধ অবৈধ উপায়, আওয়ামী লীগের আচরণ এদেশের মানুষের সঙ্গে মুসলিম লীগের চেয়েও নিকৃষ্ট এবং জঘন্য ছিল। আমরা আওয়ামী লীগের এই 15 বছর, আগের 5 বছর, 20 বছর, এর আগের 3.5 বছর, প্রায় 24 বছর বাংলাদেশে কোন ইসলামপন্থী আলেম ওলামা, কোন ইসলামী সংগঠন মুখ ফুটিয়ে কথা বলার সাহস পাই নাই, সুযোগ পাই নাই। কি নির্যাতনটা আমাদের উপর আপনারা করেছেন। এরপরে গত 15 বছর তো বিরোধী মত পথের একটা মানুষকে একটা কথা বলতে দেন নাই। হেলমেট লীগ করেছেন, হাতুড়ি লীগ করেছেন। আমার দেশের মানুষের ট্যাক্সের পয়সায় পালিত পুলিশ, যারা জনগণের সেবায় নিয়োজিত, সেই পুলিশে ব্যাপকভাবে ছাত্র লীগারদেরকে ঢুকিয়ে দিয়ে পুলিশটাকে পুলিশ লীগ বানিয়েছিলেন। আজ পুলিশ ভাইদেরকে দেখলে মায়া লাগে। আমরা জানি সব পুলিশ অন্যায়কারী না। অনেক পুলিশ তারা দেশপ্রেমিক, জনগণের সেবক, কিন্তু তারা এতদিন ছিল নিগৃহীত। তারা থাকতো খাগড়াছড়ি আর না হয় বান্দরবন।
আর শেখ হাসিনার এই সমস্ত যত ছাত্রলীগ আর সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজি পুলিশ লীগ হয়ে তারা সমস্ত শহর অঞ্চলগুলো দাপিয়ে বেরিয়েছে। এরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে, স্যার একটা গুলি মারলে একটাই মরে, বাকিটি যায় না। কত বড় নৃশংস পুলিশ অফিসার, চিন্তা করে দেখেন। ওরা চেয়েছিল, মনে করেছিল একটা গুলি মারবে, একজন মরবে, বাকিরা ভয়ে পালাবে। কিন্তু 2024 সালের বাংলাদেশের সমীকরণ সবকিছুকে পাল্টে দিয়েছে। এদেশের মানুষ পণ করে নেমেছে, রক্ত দেব, জীবন দেব, মৃত্যুর ভয়কে পরোয়া না করে দেশটাকে মুক্ত করার জন্য লড়াইতে নেমেছিল। মনে রাখবেন, যারা মরতে চায় তাদেরকে আর মারা যায় না, যারা মরতে চায় তাদেরকে মারা যায় না। এরপরেও শেখ হাসিনা শেষ পর্যন্ত মেরেই গেছে, মেরেই গেছে, মেরেই গেছে।